হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। সো আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এর আগের দিন পলিটির আমরা একটা সেটের ওপর ক্লাস করেছি, এরপরে আজকে আমরা পলিটির সেকেন্ড সেটের ওপর করব। আবার আমরা চলে এসেছি বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে, প্রিভিয়াস ইয়ার্স বেসড। তো চলো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? বাহ, ভেরি কমন কোয়েশ্চেন বলতে পারো, এবং প্রায়শই বিভিন্ন পরীক্ষাতেই এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। এই যে সমাজতান্ত্রিক, এক সেকেন্ড, এই যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই কথাটা বলা আছে, এটা অ্যাকচুয়ালি প্রস্তাবনা বলেছে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে। এগুলো হচ্ছে আমাদের সংবিধানের, আমাদের দেশের বৈশিষ্ট্য। মানে সংবিধান আমাদের দেশকে এই ওয়ার্ড গুলো দিয়ে ডেসক্রাইব করেছে। এর পাশাপাশি আর কি কি বলেছে, দুটো তো এখানে দেওয়া রয়েছে। আর কি বলেছে, ভারত হচ্ছে সার্বভৌম দেশ, তাই তো। আর কি বলেছে, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ। আর কি বলেছে, ভারত হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ। তো এই কথাগুলো বৈশিষ্ট্য হিসাবে সংবিধান ভারতের সম্পর্কে ডেসক্রাইব করেছিল। এই তিনটি আগে থেকেই ছিল। আমাদের কোশ্চেনে কি বলেছে, যুক্ত করা হয়েছে। সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো কিন্তু প্রথমে ছিল না, যুক্ত করা হয়েছে 1976 বাই 42nd অ্যামেন্ডমেন্ট। তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 হয়েছে, যার মাধ্যমে প্রস্তাবনাতে এই দুটো শব্দ যোগ হয়েছে। এই দুটোর সাথে আরেকটা যোগ হয়েছে, এখানে দুটোর কথা উল্লেখ করা আছে, আরেকটা হয়েছে সংহতি। ওকে, তো কখনো কখনো এটাও কোয়েশ্চেন দেয় যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় কতগুলি শব্দ যুক্ত হয়েছে। তাহলে 1, 2 and 3। সেই জন্য আমি এটা মেনশন করে দিলাম যে দুটো আমাদের দেখে মনে হতে পারে তাহলে দুটো, বাট দুটো কিন্তু আমরা আনসার করব না, কারণ এই ওয়ার্ডটাও কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে। ওকে, চলো নেক্সট। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? ভেরি ইজি কোশ্চেন, সবাই আনসার জানো, আমাদের অ্যাটর্নি জেনারেল। যেহেতু কেন্দ্রীয় সরকার বলেছে, তাই তো, এই অ্যাটর্নি জেনারেল তিনি কিভাবে তার পদে অধিষ্ঠিত হন? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড, তাই তো। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন আমাদের দেশের সর্বোচ্চ আইনি অফিসার। এখানে আরেকটা অপশনে চোখ চলে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাডভোকেট জেনারেল। এই কেন্দ্রের জায়গায় কথাটা যদি আমাদের থাকতো রাজ্য, তাই তো, এখানে বলেছে কেন্দ্র, সেই জন্য আমরা আনসার করলাম অ্যাটর্নি জেনারেল। বাট আমাদের কোয়েশ্চেনে যদি জিজ্ঞাসা করতো রাজ্য সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়া, তাহলে আমরা কি আনসার করতাম, অ্যাডভোকেট জেনারেল। আর অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? বাই গভর্নর, তাই তো। প্রতিটা রাজ্যের যিনি রাজ্যপাল থাকেন, সেই রাজ্যপাল দ্বারা সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত, তাই তো। আর কি অপশনস রয়েছে এখানে দেখো, কি আমরা পেতে পারি। লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার দিয়ে কোশ্চেন হয় যে স্পিকার কিভাবে নির্বাচিত হন। তাহলে তিনি হচ্ছেন নির্বাচিত বাই লোকসভা সদস্যদের দ্বারা, লোকসভা এমপিস। লোকসভার স্পিকার লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে নেওয়া হয়। যারা লোকসভার নির্বাচিত এমপিরা থাকেন, যারা এমপি হিসাবে বিরাজমান সদস্য থাকেন, সেই লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসাবে নির্বাচিত করে নেওয়া হয়। আর হচ্ছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, তাহলে এটাও তো সেম, তাই তো। সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনিও তো আমাদের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত। তাহলে হয়ে গেল আমাদের সবগুলো অপশন কমপ্লিট। নেক্সট, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এই বিধান পরিষদটা কি জিনিস এটা আগে জানতে হবে। তাহলে বিধান পরিষদ হচ্ছে আপার হাউস অফ স্টেট লেজিসলেচার। রাজ্যের যে আইনসভা,
তাই তো? আমাদের যেমন কেন্দ্রীয় আইনসভা কি পার্লামেন্ট বা সংসদ, তারও তো দুটো হাউস আছে। আমাদের সংসদ যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইনসভা, তারও দুটো হাউস আছে, আরএস দ্যাট ইজ আপার হাউস, এলএস লোকসভা দ্যাট ইজ নিম্ন কক্ষ বা লোয়ার হাউস, তাই তো? তো রাজ্যেরও দুটো আইনসভার দুটো কক্ষ আছে, আপার হাউস হচ্ছে বিধান পরিষদ আর লোয়ার হাউস তাহলে কি সবাই জানি আমরা, রাজ্যের আইনসভার নিম্নকক্ষ কি বিধানসভা। বাট এখানে ব্যাপারটা কি, বিধান পরিষদ কিন্তু সব রাজ্যে এক্সিস্টিং নয়। তার মানে বর্তমানে আমাদের যতগুলো রাজ্য আছে সব রাজ্যে কিন্তু আমাদের দুটো কক্ষ নেই। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে আমাদেরকে, নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? মনে রাখবে বর্তমানে আমাদের বর্তমানে 6টি স্টেটে বিধান পরিষদ এবং বিধানসভা মানে বোথ হাউস দুটি কক্ষ রয়েছে। তো এখানে যেহেতু কোশ্চেনে নেই বলেছে, আনসার হচ্ছে রাজস্থান। এটা পুরোপুরি একদম ইনফরমেশন বেসড কোশ্চেন, এখানে না জানলে আনসার করার কোনো উপায় নেই, কোনো লজিক অ্যাপ্লাই করে আনসার এখানে করা যাবে না। এখানে আমাকে মনে রাখতে হবে, একদম স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে যে কোন স্টেট গুলো। আচ্ছা, বিহার আছে, ইউপি আছে, মহারাষ্ট্র আছে, তার মানে এই তিনটেতে আছে। তাহলে আমি বললাম 6টা, 3টে এখানে আমাদের দেওয়া রয়েছে। তাহলে আর কি কি বাকি রইলো, চলো আমরা ঝট করে এটাও দেখে নিই। আরেকটা মনে রাখার ট্রিক্স বলি, ইউপি বিহার এই দুটো কি নর্থে, তাই তো? তাহলে আমরা উত্তর ভারত বা নর্থ থেকে মনে রাখবো ইউপি বিহার। এবার দক্ষিণ ভারতে আসি, একটা দেওয়া আছে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতে রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক। যদি চাও এইভাবে মনে রাখতে পারো নর্থ সাউথ করে, তাহলে মনে রাখাটা আমার মনে হয় একটু হলেও তোমাদের জন্য ইজি হবে। তাহলে 6টা হয়ে গেল, ইউপি বিহার মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক। নেক্সট, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কি বলেছে, গৃহীত, তাই তো? তাহলে একটা অপশনেই তো আমাদের চোখ যাবে, 26 নভেম্বর 1949, যেহেতু বলেছে গৃহীত। আর যদি বলতো কার্যকরী তাহলে অপশন ডি করতাম। যদি বলতো কার্যকরী, আমাদের সংবিধান রচনা ফাইনালাইজ হওয়ার পর গণপরিষদ কর্তৃক একসেপ্ট হয়েছে কবে, এই ডেটে। যে কারণে এই ডেটটাকে কি বলা হয়, যে 26 নভেম্বর, এটাকে কি বলা হয় আমাদের সংবিধান দিবস হিসেবে পালিত হয়, তাই তো? এটা তো জানো নিশ্চয়ই, সবাই জানো এটা, যেটা আমাদের কনস্টিটিউশন ডে। তো সেই যে কারণে গ্রহণ করা হয়েছিল সেই দিনটাতে আমাদের সংবিধানকে, সেই কারণে 26শে নভেম্বর আমাদের সংবিধান দিবস। কার্যকরী বাট অ্যাক্টিভেট হয়নি কিন্তু, মানে সংবিধান মেনে আমাদের দেশ চলতে শুরু করেছে 1950 26 জানুয়ারি থেকে। যে কারণে সবাই জানো এবার 26 জানুয়ারি কি হয় আমাদের, রিপাবলিকান ডে, প্রজাতন্ত্র দিবস। নেক্সট, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? নাগরিকত্ব আইন সাল মনে রাখা ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। 1955, 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। এই নাগরিকত্ব ভারতে পাওয়ার প্রসেস আছে, এবং না যে কেউ এলো নাগরিকত্ব পেয়ে গেল। সিটিজেনশিপ পাওয়ার মানে অর্জন করার, নাগরিকত্ব অর্জন করার টোটাল 5টা রাস্তা রয়েছে, 5 ওয়েজ। একটা হচ্ছে বাই বার্থ মানে জন্মসূত্রে, যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে ভারতীয়, অবভিয়াসলি সিটিজেনশিপ পাবে। উত্তরাধিকার সূত্রে, এটা সেকেন্ড অপশন। আর কি, পঞ্জীকরণ বা রেজিস্ট্রেশন। আর কি, ন্যাচারালাইজেশন। আর হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ এনি টেরিটরি, মানে যদি কোনো নতুন ভূখণ্ড ভারতে সংযোজিত হয়, তাহলে এই 5টা প্রসেসে অর্জন করা যাবে। আর ভারতের নাগরিকত্ব যেমন পাওয়া যায়, নাগরিকত্ব চলেও যায়। যাওয়ার রাস্তা হচ্ছে 3টে, মনে রাখবে। পাবো কটায়, 5টায়। চলে যাবে কটায়, 3টে। একটা হচ্ছে আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম, যে ভারতের নাগরিকত্ব আমি ত্যাগ করলাম। আরেকটা হচ্ছে যদি আমি ভারত থেকে নিরবিচ্ছিন্নভাবে চলে যাই, তাহলে আমার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে। অথবা আমি যদি কোনো অ্যান্টি সোশ্যাল কাজে, ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ক্রাইমে জড়িত হয়ে গেলাম, তাহলে সমাজ বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার জন্য আমার নাগরিকত্ব ভারত কেড়ে নিতে পারে। তো 3টে প্রসেসে নাগরিকত্ব খারিজ করা যায়,
5টা প্রসেসে নাগরিকত্ব অর্জন করা যায়। আর আমাদের আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের নাগরিকত্ব কি ধরনের? একক নাগরিকত্ব, তাই তো? আমাদের পরিচয় একটাই, যে উই অল আর ইন্ডিয়ান, যে আমরা সবাই হচ্ছে ভারতীয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? আচ্ছা, যখন আমাদের কোয়েশ্চেনে বলেছে যে সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে এই যে বিষয়বস্তুটা, এটা আমাদের সংবিধানে আগে ছিল না। মানে 1949-এ যখন আমাদের কনস্টিটিউশনকে ফাইনালাইজ করেছিল গণপরিষদ, তখন এই সাবজেক্টটাই আমাদের সংবিধানে ছিল না। পরবর্তীকালে এই বিষয়টাকে যুক্ত করা হয়েছে, এবং সেটা আছে কোথায় আমাদের বর্তমানে, সেটাকে চট করে একটু দেখে নিই আমরা। পার্ট 4A, আর যদি বলা হয় আর্টিকেল, তাহলে হচ্ছে 51A, তাই তো? এটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। তাহলে এই জিনিসটাকে যুক্ত করা হয়েছে পরবর্তীকালে। পরবর্তীকালে বলতে কি বলছি আমি? 1976-এ। তাহলে 1976 কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট, তাই তো? তাহলে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন মৌলিক কর্তব্যকে প্রথম সংযুক্ত করা হলো আমাদের সংবিধানে, তখন সংখ্যাটা কিন্তু ছিল 10। বাট বর্তমানে আমরা জানি আমাদের মৌলিক কর্তব্য 11, তাই তো? বর্তমান, তাহলে আগে ছিল 10, এখন হচ্ছে 11, +1 হচ্ছে, তাহলে +1টা আবার কখনো না কখনো হয়েছে। তাহলে এই যে +1টা হয়েছে, এই 1টা কবে হয়েছে? 86th অ্যামেন্ডমেন্ট, 2002। তাহলে এটাও মনে রাখতে হবে যে 11তম মৌলিক কর্তব্যটি আবার কবে জড়িত হয়েছে? 86তম সংবিধান সংশোধন 2002-এ। ওকে, চলো নেক্সট। কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে? খুব খুব কমন এবং খুব সোজা কোশ্চেন। বাই 73rd অ্যামেন্ডমেন্ট। পঞ্চায়েত আমাদের 73তম সংবিধান সংশোধনী 1992-তে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, তাই তো? অন্তর্ভুক্ত বলতে কোথায় আছে? পার্ট 9 আর শিডিউল 11। মনে রাখবে, এটাও কিন্তু কোশ্চেন দেয়। এবং এই যে পঞ্চায়েত গঠন করতে হবে, এই উল্লেখ আমরা কোথায় পেয়েছি বলতো? কোথায় বলা হয়েছে পঞ্চায়েত গঠন করার কথা? আর্টিকেল 14 নয় 40, তাই তো? ডিপিএসপি পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে, তো যেটা আমাদের গান্ধীবাদী নীতি থেকে ইন্সপায়ার্ড ছিল। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে দিই, 73rd ইয়ার সেম, ওকে? 73rd-এ যুক্ত হয়েছে পঞ্চায়েত, 74th-এ যুক্ত হয়েছে মিউনিসিপ্যালিটি। যদিও তোমাদের পঞ্চায়েতটা দিয়ে কোশ্চেনটা বেশি দেয়, বাট এরকম নয় যে কোনোদিন এটা দেবে না। মিউনিসিপ্যালিটি যেটা আমাদের বর্তমানে কি আর কোথায় আছে? পার্ট 9A শিডিউল 12। তাহলে এতগুলো ইনফরমেশন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানকে? বাহ, খুব ভীষণ সোজা প্রশ্ন, সবাই আমরা জানি এটার আনসার, তাই তো? কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, তিনি হচ্ছেন আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান, এবং তিনি অ্যাপয়েন্টেড বাই, সবাই জানো, বাই প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি নিযুক্ত করেন ওনাকে। নেক্সট, কল্যাণকর রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটাও খুব সোজা প্রশ্ন। কল্যাণকর রাষ্ট্র কোথায় বলা হয়েছে? আমাদের ডিপিএসপি-তে। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ডিপিএসপি কোথায় আছে? আমাদের পার্ট 4-এ আমাদের ডিপিএসপি আছে। এবং এটা নেওয়া কোথা থেকে হয়েছে, মানে কোন সংবিধান থেকে ইন্সপায়ার্ড? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে আমাদের ভারতীয় সংবিধানে এটা নেওয়া হয়েছে। মৌলিক অধিকার কিসে আছে? পার্ট 3। এবং মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া আছে? ইউএসএ, তাই তো? এইগুলো, এই যে সোর্স গুলো না, সোর্স গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিটিতে। সংবিধানের, আমাদের ভারতীয় সংবিধানের কোন বিষয়বস্তুটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব পপুলার সেকশন বিভিন্ন পরীক্ষার।
বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সম্পর্কে একটু আগে আমরা বিস্তৃত জানলাম যে বিধান পরিষদ কোথায় থাকে, তার ব্যাপার স্যাপার কি। তাহলে এবার বলি তো সদস্যের মেয়াদ কত। প্রথমত বিধান পরিষদ আমরা একটু আগে কি পড়লাম, বিধান পরিষদ হচ্ছে আপার হাউস, তাই তো? তাহলে আমরা এটা তো জানি যে বিধান পরিষদের কোনো মেয়াদ হয় না, দ্যাট মিনস চিরস্থায়ী। ঠিক যেমন সংসদের রাজ্যসভা আপার হাউস, তাহলে রাজ্যসভা হচ্ছে স্থায়ী চিরস্থায়ী বডি। বিধান পরিষদ এটা যেহেতু আপার হাউস, তো এটাও হচ্ছে আমাদের চিরস্থায়ী বডি। বাট কোশ্চেনে কি বলেছে এবার দেখো, সদস্যদের বলেনি যে বিধান পরিষদের মেয়াদ কত। যদি আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করতো, ধরো এটা নেই, যদি সদস্যদের কথাটা না থাকতো, তাহলে যদি বলতো বিধান পরিষদের মেয়াদ কত, তাহলে কিন্তু আমাদের এই অপশনগুলোর কোনোটাই রাইট হতো না। তার কারণ হয় কোনো একটা অপশনে কোনোটি নয় থাকতো, অথবা কোনো একটা অপশনে চিরস্থায়ী থাকতে হতো, তাহলে আমাদের আনসার মিলতো। বাট এখানে এই যে বলেছে সদস্যদের, এবং আমরা কি জানি প্রতি 2 বছর অন্তর 1/3 করে মেম্বার রিটায়ার হয়, সেটা রাজ্যসভা বলো বিধান পরিষদ বলো সেম। তাহলে একজন সদস্যের মেয়াদ কত হচ্ছে? 3 দিয়ে 6, 6 ইয়ার্স। এই যে সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর। এই কোশ্চেন গুলোতে না খুব ছোট ছোট জিনিস খেয়াল রাখার মতো। কোশ্চেনটা রাজ্যসভা থেকেও খুব দেয়। যদি বলে রাজ্যসভার বা বিধান পরিষদের মেয়াদ, তাহলে কিন্তু পার্মানেন্ট বডি, এটা একদম মাথায় রাখতে হবে। যেহেতু বলেছে সদস্যের, সেটা বিধান পরিষদ বলুক সেটা রাজ্যসভা বলুক, যদি বলে সদস্য, তাহলে আমরা আনসার কিন্তু 6 বছর করব, আদারওয়াইজ কিন্তু আমরা 6 বছর আনসার করব না। নেক্সট, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? মৌলিক অধিকার আমাদের, আর কি, আর্টিকেল 17। 17তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। চলো বাকি অপশন গুলো দেখে নি, সবগুলোই আমাদের মৌলিক অধিকার। কি কি বলেছে একটু দেখে নি। এখানে কি বলেছে? অ্যাবলিশন অফ টাইটেল, তাই তো? অ্যাবলিশন অফ, আচ্ছা দাঁড়ো, উপাধির বিলুপ্তিকরণ। 16 কি বলেছে? সরকারি চাকরিতে সমান সুযোগ, তার মানে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবে সরকারি চাকরির ক্ষেত্রে। 15 কি বলেছে? কোন রকমের ডিসক্রিমিনেশন করা যাবে না। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য করা যাবে না, নো বৈষম্য, কোনো বৈষম্য হবে না। তার বেস কি? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান। এগুলোর জন্মস্থান বাসস্থান যাই বলো, এগুলোর উপর বেস করে ব্যক্তির সাথে ব্যক্তির বৈষম্য করা যাবে না। তো এই আর্টিকেলস গুলোতে আমাদের সংবিধানে এই জিনিসগুলো বলা আছে, এবং এই সবগুলোই অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের কিসে? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারে। এবং এই সমস্ত 4টে আর্টিকেলই কিন্তু আমাদের একটা ক্যাটাগরিতেই পড়ে, সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। যেটা হচ্ছে 14-এ বলা হয়েছে, সবগুলো দেওয়া আছে, আমি বাকিটা একটা বলে দিলাম, শুধু 14টা এখানে দেওয়া নেই। 14-এ যেটা বলা আছে সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান এবং আইনের কাছে সকলের সমান সুরক্ষা পাবে, তাই তো? তাহলে 14 to 18 এটা একটাই ক্যাটাগরিতে পড়ে, রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। নেক্সট, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? সবাই জানি আমরা, কে আর করবেন? আমাদের অর্থমন্ত্রী। তাহলে অর্থমন্ত্রী লোকসভাতে বাজেট পেশ করেন। নেক্সট, পার্লামেন্টের আপার হাউস কি নামে পরিচিত? এক্ষুনি আমরা সেটা ডিসকাশন করলাম। পার্লামেন্টের আপার হাউস হচ্ছে রাজ্যসভা। আচ্ছা, লোকসভা তো লোয়ার হাউস, সেটাও বললাম আমি একটু আগে। বিধান পরিষদ হচ্ছে আপার হাউস অফ স্টেট, রাজ্যের, রাজ্য আইনসভার আর কি। আর এটা হচ্ছে লোয়ার হাউস অফ রাজ্য আইনসভা। একটু আগে যদি আমি এই কথাগুলো তোমাদের বলেছি অলরেডি। নেক্সট, জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিলেন? এই নির্বাচন কমিশনের যে কমিশনাররা, তাদেরকে নিযুক্ত কে করেন? প্রেসিডেন্ট, তাই তো?
এটাও কোশ্চেন হয় কিন্তু, বাই প্রেসিডেন্ট। নির্বাচন কমিশনারদেরকে নিযুক্ত কে করেন, এটা কিন্তু কোশ্চেন হয়। এবং মেম্বার্স হচ্ছে কত, 3, একজন প্রধান, দুজন সহ কমিশনার থাকেন। প্রথম কে ছিলেন আমাদের প্রধান, সুকুমার সেন। নেক্সট, ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করতে পারেন? ভারতে জরুরি অবস্থা কত ধরনের, 3টে তো, কি কি, 352, 356 আর 360। এই 3টে জরুরি অবস্থার কথা 3টে আর্টিকেলে বলা আছে। এটা কি জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। এটা কি রাজ্য জরুরি অবস্থা, বা যেটাকে আমরা কি নামে জানি, যেটা পপুলারলি নোন অ্যাজ রাষ্ট্রপতি শাসন। আর 360-তে কি বলা আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা। তো এই 3 ধরনের জরুরি অবস্থায় ভারতবর্ষে একজনই ডিক্লেয়ার করতে পারেন বা বলবৎ করতে পারেন, দ্যাট ইজ আওয়ার প্রেসিডেন্ট। এবং এর সাথে সাথে এটাও মনে রাখতে হবে, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হওয়ার 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। আর রাজ্য অর্থনৈতিকের ক্ষেত্রে সেটা 2 মাস। রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার 1 মাসের মধ্যে জাতীয় জরুরি অবস্থাটা পারমিটেড হতে হবে, পার্লামেন্টে অনুমোদন পেতে হবে, এবং 2 মাসের মধ্যে রাজ্য আর অর্থনৈতিকটা। নেক্সট কি বলেছে, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা হয়েছে, একটু আগে এক্ষুনি আমরা বললাম, দেখিনি কোথায় আছে, সেটাই যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। আমরা একটু আগে কোশ্চেনে এটা পড়ে নিয়েছি অলরেডি। আর কি কি বলেছে সবগুলোই আমরা একটু আগেই পড়লাম। এই দেখো, আইনের চোখের সমতা, তার মানে 14, অস্পৃশ্যতা, তার মানে 17, ধর্ম জাতি বর্ণের ভিত্তিতে, তার মানে 15। এগুলো আমরা এক্ষুনি পড়লাম, তাই তো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় দেয়। আমাদের রাষ্ট্রপতিকে নির্বাচিত করার জন্য একটা ইলেকটোরাল কলেজ তৈরি হয়, একটা যেটাকে আমরা নির্বাচক মন্ডলী বা নির্বাচক সংস্থা বলতে পারি। এবং সেই নির্বাচক সংস্থায় কারা কারা অংশগ্রহণ করেন, সেই নির্বাচক সংস্থায় অংশগ্রহণ করেন সংসদের সদস্য, সংসদের নির্বাচিত সদস্য। ওকে, সংসদের নির্বাচিত সদস্য, তার মানে বোথ হাউস। সংসদ মিন্স বোথ হাউসকে বোঝাচ্ছে, ওকে, রাজ্যসভা লোকসভা। বোথ হাউসের যে ইলেক্টেড কিছু মেম্বার্স, তারা। রাজ্য আইন পরিষদ, এই যে রাজ্য আইন পরিষদ বলেছে, এখানে স্পেসিফিক মনে রাখবে, বিধানসভা, বিধান পরিষদ এখানে অংশগ্রহণ করতে পারে না। বিধানসভার যে ইলেক্টেড যে মেম্বার্সরা, তারা, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়, যেটাকে নির্বাচক মন্ডলী বা নির্বাচক সংস্থা বলা হয়, যেটা কিনা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। ওকে, নেক্সট, পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। বেশ, এখানে জিজ্ঞাসা করেছে আমাদেরকে ম্যাক্সিমাম কত। আমরা জানি রাষ্ট্রপতির অবর্তমানে কে কাজ করে, উপরাষ্ট্রপতি। কোনো কারণে যদি উপরাষ্ট্রপতি না থাকে, তাহলে কে পারেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাই তো। যদি কোনো কারণে উনিও না থাকেন, তাহলে কে পারে, সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। এর বাইরে আর সংবিধান কিছু এক্সট্রা আর কিছু পদের কথা বলেনি, তার কারণ এর বাইরে প্রয়োজনও নেই। কখনো না কখনো কেউ না কেউ তো বয়োজ্যেষ্ঠ থাকবেন সুপ্রিম কোর্টে, তো এর বাইরে আমাদের প্রয়োজনও নেই। এবার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা উপরাষ্ট্রপতি হতে পারে, সেটা সিজেআই হতে পারে, সেটা এসএমজি হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, টাইম লিমিটেশন কিন্তু এটাই, 6 মান্থস। 6 মাস এক্সিড করতে পারবে না, ম্যাক্সিমাম টাইম হচ্ছে 6 মাস। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? এতক্ষণ থেকে সংবিধান সংশোধন এত যে পড়ছিলাম, সংবিধান সংশোধনের কথা সংবিধান কত নম্বর আর্টিকেলে দিয়েছে, 368। এবং কে পারে এটা করতে, একমাত্র সংসদ, আমাদের কেন্দ্রীয় আইনসভা বা আমাদের পার্লামেন্ট। নেক্সট, ভারতের প্রেসিডেন্ট
রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? এখন আমাদের শুধু এটাই রয়েছে, কিন্তু একটা টাইম ছিল যখন প্রেসিডেন্ট লোকসভাতে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ইঙ্গো ভারতীয়কে নমিনেট করতে পারতেন। কে পারতেন? প্রেসিডেন্ট, তাই তো? প্রেসিডেন্ট করতেন। বাট এটা বর্তমানে আর নেই, এটা রিমুভ করে দেওয়া হয়েছে বাই 104th অ্যামেন্ডমেন্ট 2019। যদিও কার্যকরী হয়েছে 2020 থেকে, 2020 থেকে কার্যকরী হয়েছে, বাট অ্যামেন্ডমেন্টটা হয়ে গেছে 2019-এ। তার মানে এটা এখন আমাদের নেই, বাট এটা আছে, এবং সেটা সংখ্যাটা হচ্ছে 12। ওকে, ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার? একটু আগে পড়লাম আমরা, পার্ট 3-তে আমাদের বলা হয়েছে মৌলিক অধিকারের কথা। পার্ট 4 তো ডিপিএসপি, সেটাও জানলাম একটু আগে। পার্ট 2 হচ্ছে কি? নাগরিকত্ব, সিটিজেনশিপ হচ্ছে আমাদের পার্ট 2-এ। আর 1-এ কি আছে? আমাদের ভারতীয় ভূখণ্ড, তাই তো? ভারতের সম্পর্কে যা যা দরকার সেই ভূখণ্ডের সম্পর্কে রয়েছে 1 to 4 আর্টিকেল। নেক্সট কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিট জারি করার ক্ষমতা দিয়েছে? আচ্ছা, রিট বা বাংলাতে যেটাকে বলা হয়, লেখো, টোটাল 5টি আমাদের রিটস রয়েছে। কি কি? একটা হচ্ছে হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, আরেকটা কি? ম্যান্ডামাস বা পরমাদেশ, নাম্বার 3 প্রহিবিশন বা প্রতিষেধ, নাম্বার 4 সার্টিউরারি বা উৎপ্রেষণ, এবং দ্য লাস্ট ওয়ান কোয়ারেন্ট বা অধিকার পৃচ্ছা। তো এই 5 ধরনের রিট শুধু হাইকোর্ট জারি করতে পারে না, সুপ্রিম কোর্টও কিন্তু পারে, এবং সুপ্রিম কোর্ট ক্ষমতা দিয়েছে সংবিধান 32 এর আন্ডারে, এবং হাইকোর্টকে ক্ষমতা দিয়েছে 226 এর আন্ডারে। ওকে, নেক্সট, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? গণপরিষদ গঠন কবে হয়েছে? 1946-এ, তাই তো? এবং কোন কি বলেছে কোশ্চেনে? আছে কোন প্রস্তাবে, তাহলে কার প্রস্তাব গণপরিষদ গঠন হয়েছে? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠন হয়েছে। ক্যাবিনেট মিশন প্ল্যান সেম ইয়ার 1946। আচ্ছা, ক্রিপস মিশনের কথা বলা হয়েছে, সালটা মনে রাখবে 1942। ওয়াভেল প্ল্যানিং ঠিক 1 বছর আগে 1945। সাইমন কমিশন 1927-এ গঠন হয়েছে, 1928-এ ভারতে এসছে। সবকটা সালই কিন্তু একটু আমাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে। নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? কি কি বলেছে চলো দেখি। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইয়েস হন, একটু আগেই পড়লাম। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইয়েস, যেটা হচ্ছে হিসাব রক্ষক বলা হয়। রাজ্যের রাজ্যপাল, ইয়েস, সবটাই তো মিলে যাচ্ছে, তাহলে ওপরের সবকটি, কারণ এই 3টে পদকেই তিনি নিযুক্ত করেন। রাজ্যপালকে শপথ গ্রহণ করান, একটু আগে দেখলাম রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হচ্ছেন, শপথ গ্রহণ করাচ্ছেন হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে নিযুক্ত করা হয় কি? রাজ্যের জন্য, তাই তো? প্রতিটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন, এবং একজন রাজ্যপাল কিন্তু 2 বা ততোধিক রাজ্যের দায়িত্বও পেতে পারেন রাজ্যপাল হিসেবে। নেক্সট, নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন। বেশ, চলো আমরা আগে চারটাতে আসি, চারটা মেলাই, তারপরে আমরা অপশন দেখব। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর, তাই তো? তাহলে এটা মিলে যাচ্ছে তো এখানেই। রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত কার্যকাল, বাহ, এটাও মিলে যাচ্ছে, কি সুন্দর। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 6 বছর বা 65 বছর, বাহ, কি সুন্দর, এটাও মিলে গেল।
রাজ্যপাল 5 বছর, একদম পাশাপাশি সবটাই মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এই অপশনটা কোথায় আছে চলো দেখে নি। A1 2 3 4 প্রথমেই রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর তার মেয়াদ, রাজ্যের হাইকোর্টের বিচারপতি কত? 62। এই দুটো কিন্তু কোশ্চেনও খুব দেয় যে সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত বা রাজ্যের হাইকোর্টের বিচারপতির কার্যকাল, এই টাইম গুলো দিয়ে কিন্তু খুব কোশ্চেন দেয়, ইয়ার গুলো দিয়ে, বয়সগুলো দিয়ে আর কি। আর ক্যাগ হচ্ছে 6 বছর অথবা 65, মানে হয় 6 বছর কমপ্লিট হয়ে যাবে টার্ম, অথবা 65 বছর বয়স হয়ে যাবে, যেটা আগে আসবে সেটাই। আর রাজ্যপাল তো জানি আমরা 5 বছর। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য তো একজনই পাঠ করাতে পারেন, তাই তো? ভারতের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। এই যে শপথ বাক্য, এটা কত নাম্বার আর্টিকেলে আছে এটাও একটু মনে রাখবে, হ্যাঁ, কোশ্চেন দেয় যেহেতু ব্যাপারটা প্রেসিডেন্ট রিলেটেড। আর্টিকেল 60-তে রাষ্ট্রপতির শপথ গ্রহণ রয়েছে। ভারতীয় সংবিধানে কোনটি মৌলিক অধিকার নয়? আচ্ছা, সমতার অধিকার একটু আগেই দেখলাম, ইকুয়ালিটি 14-এ আছে, 14 থেকে 18 আমাদের রাইট টু ইকুয়ালিটি। স্বাধীনতার অধিকার 19 to 22, তাই তো? তাহলে এটাও মৌলিক অধিকার, এটাও মৌলিক অধিকার। জীবনের অধিকার আর্টিকেল 21, তাহলে এটাও মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার 300A, তাহলে এটা তো মৌলিক অধিকার হচ্ছেই না। এবং এটা আগে মৌলিক অধিকার ছিল, এটা হচ্ছে পূর্ববর্তী মৌলিক অধিকার, বাট এখন নেই, কিন্তু তুলে দেওয়া হয়েছে। কবে তুলে দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কোশ্চেন দেয় খুব। 44th অ্যামেন্ডমেন্ট 1978, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে এইটা হচ্ছে আমাদের লিগাল রাইট, আইনি অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে আমাদের আইনি অধিকার, এবং সেটা 300A তে রয়েছে বর্তমানে, এবং অ্যামেন্ডমেন্টটা তো অবশ্যই মনে রাখতে হবে। ভারতের লোকসভার প্রধান কার্যপরিচালক, লোকসভার কার্যপরিচালক, বাহ, খুব সুন্দর প্রশ্ন। লোকসভার অধ্যক্ষ, স্পিকার, তাই তো? সোজা প্রশ্নটা। লোকসভার স্পিকার হচ্ছেন আমাদের লোকসভার কার্যপরিচালক। এবং এখানে আরেকটা অপশন একটু বলে রাখি, মাঝে মাঝে এখানে প্রধান কার্যপরিচালক বলেছে তো, অনেক সময় কোশ্চেনটা দেয় লোকসভার নেতা কাকে বলা হয়, তাহলে আনসার হচ্ছে প্রাইম মিনিস্টার। লোকসভার নেতা যদি বলে তাহলে হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী। ভারতের উপরাষ্ট্রপতি তিনি কি? চেয়ারম্যান, তাই তো? সভাপতি, চেয়ারম্যান অফ রাজ্যসভা। এটা তো খুব পপুলার কোশ্চেন। রাজ্যসভার সভাপতি হচ্ছেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। আর ওখানে উপাধ্যক্ষর কথা বলেছে, লোকসভায় একজন অধ্যক্ষ ছাড়া, স্পিকার ছাড়া আরেকজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে নেওয়া হয়। তাহলে লোকসভায় একজন স্পিকার থাকেন এবং একজন উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার থাকেন। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গৃহীত হয়? এটা কত নাম্বার রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে? আর্টিকেল 21A, তাই তো? যেটা আগে ছিল না, এটা পরবর্তীকালে সংযোজিত করা হয়েছে আমাদের সংবিধানে বাই 86th অ্যামেন্ডমেন্ট 2002। এটাও ভীষণ পপুলার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অবভিয়াসলি। তো চলো, আজকে আমাদের এই অবধি ছিল। আজকে আমাদের 30টা কোশ্চেন ছিল, 30টা কোশ্চেনের যে সেটটা সেটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা সবাই পড়াশোনা করো, পড়াশোনা করে এগোতে থাকো, এবং আমাদের নেক্সট ক্লাস নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। ওকে, আজকে এই অবধি থাকলো।